সকালের প্রথম আলো যখন গ্রামের ধুলোমাখা পথে ছড়িয়ে পড়ত তখন রহিম নামের এক অভাগা মানুষ আবর্জনার স্তূপে খুঁজে বেড়াত তার দিনের রুটি। ছেঁড়া কাপড়, নোংরা পাজামা আর কাঁধে ঝোলানো পুরনো বস্তা, এটাই ছিল তার জগৎ। গ্রামবাসী তাকে আলসে কবাড়ি বলে ডাকত। বাচ্চারা হাসাহাসি করত, দেখো কচরা কুড়োনো এসেছে। কিন্তু সে শুধু একটি ফ্যাকাশে হাসি দিয়ে চুপচাপ এগিয়ে যেত। তার ঝুপড়িতে না ছিল চুলার আগুন, না কোনো আপনজনের হাসি। বহু বছর আগে স্ত্রী সন্তান নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। সেই থেকে তার জীবন শুধু ভাঙা ঝুঁপড়ি আর একটা পুরনো বস্তায় সীমাবদ্ধ। কিন্তু সেই সাধারণ দিনটাই তার ভাগ্যের চাকা বুড়িয়ে দিল। আবর্জনার মধ্যে একটা অদ্ভুত বোঝা পেয়ে তার জীবনের অন্ধকারে যেন একটা আলোর ঝলক এলো। কিন্তু সেই আলো কি সত্যিই আশীর্বাদ, নাকি একটা অভিশাপের ছায়া? এই গল্প রহিমের উত্থান, পতন আর মুক্তির, যেখানে ভাগ্য, লোভ আর মানবতার লড়াই একাকার হয়ে যায়। সকালের সময় ছিল। প্রতিদিনের মতো রহিম আজও আবর্জনা থেকে জিনিস বাছার জন্য যাচ্ছিল। ছেঁড়া জামা ছিল, নোংরা পায়জামা এবং কাঁধে একটি পুরনো বোঝা ঝোলানো ছিল। গ্রামের মানুষ তাকে অকর্মণ্য বলে ডাকত। বাচ্চারা খ্যাপাত, দেখো দেখো কবাড়িওয়ালা এসেছে। কিন্তু সে শুধু একটি ফ্যাকাশে হাসি দিত এবং চুপচাপ এগিয়ে যেত। তার ঝোঁপড়িতে না চুল্লের আগুন ছিল, না কোনো আপন মানুষের আওয়াজ। বহু বছর আগে স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল, যার পর থেকে রহিমের জগৎ শুধু সেই ভাঙা ঝুঁপড়ি আর একটি পুরনো বস্তা পর্যন্তই থেকে গিয়েছিল। সেই দিনও রহিম আবর্জনা স্তূপে একটি নতুন কোণ খুঁজছিল। সে প্লাস্টিকের বোতল আর ভাঙা জঞ্জাল তুলে তার বোঝার মধ্যে রাখছিল। তখনই সে লাঠি দিয়ে মাটি মুলটাতে গিয়ে হঠাৎ কিছু অদ্ভুত দেখল। একটি বোঝা একদম নতুন ছিল, না কাদা না দাগ, শুধু ওপরে মোটা দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা ছিল। সে থেমে গেল, ধীরে ধীরে বিড়বিড় করল, কে ফেলেছিল এটা? কৌতূহল তার ভয়ের চেয়েও বড় ছিল। সে আশেপাশে দেখল, কেউ ছিল না। ধীরে ধীরে সে বোঝাটা টানল, কিন্তু তার ওজন কিছুটা অদ্ভুত লাগল, যেন ভেতরে কিছু ভারী ও শক্ত জিনিস ছিল। তার মনে ভাবনা এলো, হয়তো কাপড় হবে। সে বোঝাটাকে এক পাশে সরিয়ে ধোঁয়ার কুয়াশার মধ্যে লুকিয়ে আনল। দড়িটা খুলল এবং পরের মুহূর্তেই তার বুক থেমে গেল। ভেতরে প্লাস্টিকে মোড়ানো টাকার তাড়াগুলো ছিল, ৫০০ টাকার নতুন ঝকঝকে নোটের তাড়াগুলো। তার আঙুলগুলো কাঁপতে লাগল। সে একটি তাড়া খুলল, তার চোখে যেন সূর্য উজ্জ্বল হয়ে উঠল। সে মাটিতে হাঁটু গেড়ে বসে গেল। নোটগুলো ছুঁয়ে দেখল, এটা কি সত্যি? সে নিজেকে জিজ্ঞাসা করল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। সে চারপাশে দেখতে লাগল, কোথাও কেউ দেখছে না তো। তারপর তাড়াতাড়ি বোঝাটা বন্ধ করল, পিঠে লাদল এবং নিজের ঝুঁপড়ির দিকে দৌড়াল। রাস্তায় প্রতিটি আওয়াজ তাকে ভয় দেওয়াতে লাগল। কুকুরের ডাকা, কারো হাসা, হাওয়ার শব্দ, প্রতিটি ধ্বনি যেন বলছিল, তোকে কেউ দেখে নিয়েছে। ঝুঁপড়িতে পৌঁছেই সে দরজাটা ভেতর থেকে বন্ধ করল, বোঝাটাকে কোনায় রাখল এবং ওপরে একটা চট দিয়ে দিল। তার বুক তখনও দ্রুত ধড়ফড় করছিল, বারবার দরজা দিয়ে উঁকি মারছিল, কোথাও কেউ পিছু করছে না তো। যখন নিশ্চিত হল যে বাইরে কেউ নেই, তখন সে আবার বোঝার কাছে এলো। ধীরে ধীরে দড়িটা খুলল এবং আবার সেই চমক। নোটের স্তূপ দেখে তার চোখ জলে ভরে এলো। সে গণনা শুরু করল। শুধু একটি তাড়া ১,০০,০০০ টাকার ছিল। সে অনুমান করল, কম করে ৩০ থেকে ৪০ কোটি টাকা তো হবেই। সে বিস্মিত হয়ে গেল। এত টাকা কোনো সাধারণ মানুষের হতে পারে না। কোথাও কোনো বড় নেতা বা গুন্ডার নয় তো? সে ভীত হয়ে বলল। তার কপাল থেকে ঘাম ঝরতে লাগল। ভয় আর লালসার যুদ্ধ তার ভেতরে শুরু হয়ে গেছিল। সে মাটিতে বসে গেল, মাথা ধরে চিন্তা করতে লাগল। একদিকে আনন্দ ছিল, এখন দারিদ্র্য শেষ হয়ে যাবে, চিকিৎসা করাতে পারবে, নতুন ঘর বানাতে পারবে, সম্মান নিয়ে বাঁচতে পারবে। কিন্তু অন্যদিকে ভয়, যদি কেউ জেনে যায় তো? মানুষ চোর বলবে, পুলিশ ধরে নেবে, অথবা আসল মালিক ফিরে আসবে। সারা রাত সে পাশ ফিরেছিল, চোখ খোলা ছিল, কিন্তু ঘুম গায়েব ছিল। সকাল পর্যন্ত সে একটি সিদ্ধান্ত নিল, শুধু একটি তাড়া নেব এবং চিকিৎসা করাব, কেউ জানতে পারবে না। পরের দিন যখন ডাক্তার তাকে সম্মান দিয়ে বসালেন, প্রথমবারের মতো কেউ রহিমকে মানুষ ভাবল। ওষুধ দিলেন, বললেন চিকিৎসা সম্ভব। রহিমের মুখে বহু বছর পর একটি সত্যিকারের হাসি এলো। সে বুঝতে পারল, এই সম্পদ পরীক্ষা, আশীর্বাদ নয়। তারপর শুরু হলো তার আসল যাত্রা। সবার আগে সে ঝুঁপড়ির মেরামত করাল, কিছুটা টাকা বার করল, শ্রমিকদের ডাকল, ছাদ বদল করাল। কিছুদিনের মধ্যেই তার ঝুঁপড়ির দেয়াল থেকে শ্যাওলার গন্ধ গায়েব হয়ে গেল। গ্রামের মানুষ আশ্চর্য হয়েছিল, আরে এই রহিম কোবার মাছা মানুষটা হঠাৎ কিভাবে বদলে গেল?
রহিম শুধু একটু হাসত। কয়েক সপ্তাহ পরে সে পরের ধাপ নিল। গ্রামের রাস্তায় একটি ছোট্ট মুদিখানা দোকান খুলল। প্রথম দিন শুধু ডাল চাল নুন রাখল, নিজে দোকানে বসল। কি চাই ভাইজান? শুরুতে মানুষ দ্বিধা করল, কিন্তু ধীরে ধীরে দোকান চলতে শুরু করল। এখন সেখানে সুগন্ধ ছিল, প্রাণ ছিল এবং রহিমের হাসি ছিল। সে কখনোই লোক দেখানো করেনি, জানত একটুও চমক দেখালে মানুষ প্রশ্নের বৃষ্টি করবে। সে তখনও সেই সাধারণ দোকানদারই ছিল। কিন্তু তার ভেতরে লোকানো ছিল এমন একটি শক্তি যা অনেক জীবনের ভাগ্য বদল করতে পারত। পাড়ার বয়স্ক মহিলারা বলতো, রহিম ভাই, আপনি তো অনেক বদলে গেলেন। সে শুধু আস্তে করে হাসত এবং মনে একটি মিষ্টি গর্ব জাগত। ধীরে ধীরে সে ব্যবসায় বাড়াল, আরও কিছুটা টাকা বার করল, একটি ছোট্ট গুদাম শুরু করল, পুরনো ট্রাক কিনল। এখন সে সরবরাহকারী হয়ে গেল। গ্রামে মানুষ তাকে এখন রহিম লাল বলতে লাগল, যেন সে কোনো বড় ব্যবসায়ী। কিন্তু রাতের নিস্তব্ধতায় সে তখনও সেই বোঝার কাছে বসত এবং ভাবত, যদি কোনোদিন এই রহস্য খুলে যায় তো। তারপর নিজেকে বোঝাত, না, এটা আমার ভাগ্যের পুরস্কার। আমি কারো অধিকার ছিনিয়ে নেইনি, শুধু আল্লাহ আমাকে আমার জীবন বদলের সুযোগ দিয়েছেন। সময়ের সাথে রহিমও বদলে গিয়েছিল। যে কখনো মাথা নিচু করে চলত, এখন সে সোজা হয়ে চলত। আওয়াজে স্থিরতা ছিল, চোখে শান্তি। দিনে দোকান, সন্ধ্যায় গুদাম এবং রাতে সেই বোঝার কাছে বসে পরের ধাপের কথা ভাবত। কিন্তু উন্নতির এই যাত্রায়ও তার মনের কোনো এক কোণে একটি শূন্যতা তখনও বাকি ছিল। একদিন সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে দোকান থেকে ফিরল, তখন দরজায় দুটি মুখ দাঁড়িয়েছিল, পরিচিত কিন্তু বহু বছর ধরে দূরে। তার স্ত্রী ফাতিমা এবং তার দুটি সন্তান। বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মুখে দ্বিধা, লজ্জা এবং বিচ্ছেদের কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। ফাতিমার চোখও ভিজেছিল, আওয়াজে অনুশোচনার সত্যতা ছিল। রহিম, সে ধীরে বলল, আমাদের ভুল হয়েছিল, পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল। তোমাকে ছেড়ে যাওয়াটা ঠিক হয়নি। রহিমের পা যেন মাটিতে বসে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। চোখের সামনে বিগত বছরগুলো স্মৃতি ঘুরতে লাগল। সেই দিন যখন আরবি রোগ তাকে ভেঙে দিয়েছিল, ঘরে খাওয়ার মতো খাবার ছিল না, আর ফাতিমা বলেছিল, আমি আর এসব সহ্য করতে পারব না। তারপর বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল। সেই রাতটাই ছিল যখন রহিমের সব কিছু ছড়িয়ে গিয়েছিল। আর এখন সেই ফাতিমা তার দরজায় দাঁড়িয়েছিল। বাচ্চারা এগিয়ে এলো, তাদের চোখে লজ্জা ও ভয় মিশেছিল। তারা ধীরে বলল, বাবা, আমাদের ক্ষমা করে দাও, এখন আমরা তোমার সাথে থাকতে চাই। রহিমের বুক যেন ফেটে গেল। একদিকে সে পিতা ছিল, যে বহু বছর ধরে বাচ্চাদের জড়িয়ে ধরতে চাইছিল। অন্যদিকে সে সেই ভাঙা মানুষটি ছিল, যাকে সবচেয়ে আপনজনেরা ছেড়ে গিয়েছিল। তার ভেতরে প্রশ্ন উঠল, তাদের ফিরে আসা কি সত্যি ভালোবাসা, নাকি এই সম্পদের চমক তাদের ফিরিয়ে নিয়ে এসেছে? সে গভীর নিঃশ্বাস নিল, তারপর ঠান্ডা স্বরে বলল, যখন আমার হাত খালি ছিল, তোমরা সবাই চলে গিয়েছিলে। এখন যখন আমার কাছে কিছু আছে, তখন ফিরে এসেছ। এটা কি ভালোবাসা নাকি লালসা? ফাতিমার চোখ দিয়ে জল গড়ালো, আওয়াজ ভেঙে গেল, না রহিম, এখন আমরা সত্যি অনুশোচনা করছি। বাচ্চাদের তোমার ছায়া চাই। রহিম চোখ নামালো, ভেতরে যেন ঝড় উঠল। সে জানত ক্ষমা করা সহজ হয়, কিন্তু ভুলে যাওয়া অসম্ভব। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, বাচ্চারা আমার, তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। আমি তাদের ভবিষ্যৎ, তাদের পড়াশোনা দেখব। কিন্তু ফাতিমা, আমাদের মাঝে যে দেয়ালটা তৈরি হয়ে গিয়েছে, তা এখন আর কখনোই ভেঙে পড়বে না। ফাতিমা চুপ হয়ে গেল। বাচ্চাদের চোখে স্বস্তি ছিল, কম করেও এখন তাদের বাবা তাদের সাথে ছিল। কিন্তু রহিমের মনের পুরনো আঘাত আবার তাজা হয়ে গেল। বাইরের জগৎ বলতো রহিম লাল এখন একজন সফল মানুষ, কিন্তু ভেতরে সে তখনও সেই রহিমই ছিল, যে তার পুরনো বোঝাটার সাথে অতীত আর বর্তমানের মাঝে ঝুলছিল। সেই রাতে সে অনেকক্ষণ পর্যন্ত ঘুমোতে পারেনি। বোঝার পাশে বসেছিল, যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছিল। সে ভাবছিল, এই সম্পদ সবকিছু ফিরিয়ে দিচ্ছে, সম্মান, নাম, শান্তিপূর্ণ জীবন, কিন্তু এটি কি মনের শান্তিও ফিরিয়ে দিতে পারবে? প্রশ্নটা হাওয়ায় ভাসল এবং উত্তরে শুধু দেওয়ালের নীরবতা প্রতিধ্বনিত হতে থাকল। কয়েক সপ্তাহ পেরোল। রহিমের ছোট্ট দোকান এখন একটি ছোট্ট সাম্রাজ্যে বদলে গিয়েছিল। গুদাম থেকে মাল বেরোত, গাড়ি আসত যেত, এবং গ্রামের মানুষ এখন তাকে সম্মান দিয়ে রহিম ভাই বলে ডাকত। বাইরের জগতে সব ঠিক ছিল, কিন্তু ভেতরে একটি বোঝা তখনও ছিল। প্রতি রাতে সে বোঝাটার দিকে দেখত এবং নিজেকে বলতো, হয়তো কোনো চোর ফেলেছিল, বা হয়তো খোদা আমার উপর দয়া করেছিলেন। কিন্তু ভাগ্য যেন এখনও তার পরীক্ষা নেওয়ার জন্য বাকি ছিল। এক সন্ধ্যায় সে উঠোনে বসে
চায়ের চুমুক নিচ্ছিল। ভেতরে টিভিতে খবর চলছিল, রাজনীতির সেই পুরনো কথা, যেদিকে এখন আর তার মনোযোগ দেওয়া হতো না। তখনই হঠাৎ অ্যাঙ্কারের আওয়াজ জোরে হলো, ব্রেকিং নিউজ! রহিম চমকে গেল। টিভিতে লেখা ছিল, বিধায়কের বাড়িতে চুরি, কোটি কোটি টাকা নিখোঁজ। অ্যাঙ্কার বলছিল যে একজন চোর বিধায়কের বাড়ি থেকে টাকা চুরি করেছিল, কিন্তু পুলিশের পিছু নেওয়ায় সে টাকাটা কোথাও লুকিয়ে রেখেছিল। এখনও পর্যন্ত সেই টাকা পাওয়া যায়নি। রহিমের হাত কাঁপতে লাগল, তার মাথায় যেন বিদ্যুৎ চমকালো। বোঝা, সেই বোঝা! অ্যাঙ্কারের আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকল। শত শত কোটি টাকা এখনও নিখোঁজ। ছোট তারাগুলো হয়তো কখনোই পাওয়া যাবে না, কিন্তু তদন্ত চলছে। রহিমের কানে সেই শব্দগুলো প্রতিধ্বনিত হতে থাকল। ছোট তারাগুলো হয়তো কখনোই পাওয়া যাবে না, মানে সেই বোঝাটা এখনও তার কাছে নিরাপদ নয়। একটি ঠান্ডা স্রোত তার শিরায় দৌড়ে গেল। সে ভয় পেয়ে গেল, যদি কোনোদিন কেউ জেনে ফেলে তো, যদি পুলিশ দরজায় এসে যায় তো। সেই রাতেও সে জাগ্রত ছিল, পাশ ফিরছিল। প্রতিটি আওয়াজ এখন সন্দেহের মতো লাগছিল। সকালেও দোকানে তার মনোযোগ ছিল না। গ্রাহকরা বলতে থাকল, সে শুধু অন্যমনস্কভাবে জবাব দিতে থাকল। তার মনে শুধু হিসেব চলছিল, যদি সব লুকিয়ে রাখি তো বেঁচে যাব, কিন্তু যদি রহস্য খুলে যায় তো সব শেষ। সন্ধ্যায় ফিরে সে বোঝাটা আবার খুলল। নোটগুলো তখনও একইভাবে ঝলমল করছিল, কিন্তু এখন সেই ঝলক তাকে ভয়ঙ্কর লাগল। তার এমনটা মনে হল যেন নোটগুলোর চোখ তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। রহিম তারাগুলো ফিরিয়ে রাখল এবং বিড়বিড় করল, এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে এবং ধ্বংসও করতে পারে। সেই দিন সে একটি নতুন সংকল্প নিল। এখন আর কোনো তাড়াহুড়ো নয়, একটু একটু টাকা বার করব, ধীরে ধীরে খরচ করব, যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু মনের ভেতরে এখন একটি নতুন আঘাত তৈরি হয়ে গিয়েছিল। প্রতিবার যখন সে নোট গুনত, তার হাত কাঁপত, বুক ধড়ফড় করত, কিন্তু জীবন চলতে থাকল। এই সময়ই একদিন পাশের গ্রাম থেকে একজন মানুষ জিনিস নিতে এলো। সাথে ছিল তার বোন নাজমা। সাধারণ, শান্ত, কিন্তু মুখে অদ্ভুত সত্যতা। 2 বছর আগে সে নিজের স্বামীকে অসুখে হারিয়েছিল। এখন সে নিজের ভাইয়ের সাথে দোকান সামলাত। রহিম যখন প্রথমবার তার সাথে কথা বলল, তখন তার ভেতরে কোথাও গভীর শান্তি অনুভব হল। নাজমার কথায় না লোক দেখানো ছিল, না স্বার্থ। সে রহিমকে একজন ব্যবসায়ী নয়, একজন মানুষের মতো দেখত। ধীরে ধীরে সে দোকানে আসতে লাগল এবং রহিমের মনে একটি নতুন আলো জ্বলতে লাগল। এমন একটি আলো যা না সম্পদের ছিল, না ভাগ্যের। নাজমা কখনো ভাইয়ের সাথে, কখনো একা। সে প্রতিবার একটি নতুন সারল্য নিয়ে আসত। তার কথার কোমলতা রহিমের দিনের সব ক্লান্তি দূর করে দিত। একদিন নাজমা হাসল এবং বলল, আপনি খুব পরিশ্রমী রহিম সাহেব, গ্রামে সবাই আপনাকে সম্মান করে। রহিম শুধু হালকা হাসল, কিন্তু তার ভেতরে যেন কোনো বরফের টুকরা গলে গেল। হয়তো টাকা মানুষকে নিরাপত্ত রাখতে পারে, কিন্তু কারো আপনত্বই তাকে জীবিত রাখে। বহু বছর পর কেউ তাকে সম্মানের চোখে দেখেছিল, এবং সেও এমন একজন নারী যার চোখে সত্যতা ছিল। সেই দিন রহিম অনুভব করল, কখনো কখনো হাসি ঔষধের চেয়েও বেশি কাজ করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটি স্নেহের সম্পর্ক গড়ে উঠতে লাগল। নাজমা শুধু শুনত না, সে বুঝত। যখন সে রহিমের অতীত শুনল, তখন অনুশোচনা জানায়নি, শুধু তার চোখে চেয়ে বলল, যা হয়ে গিয়েছে তা সময়ের পরীক্ষা ছিল, এখন দরকার যে আপনি নিজেকে ক্ষমা করুন। সেই শব্দগুলো রহিমের ভেতরে কোনো নতুন প্রদীপ জ্বালিয়ে দিল। সে এখন ভয় থেকে নয়, আশা নিয়ে বাঁচতে লাগল। কয়েক মাস পরে সে একটি সিদ্ধান্ত নিল, সে নাজমাকে বিয়ে করবে। গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ ঠাট্টা করল, আবর্জনা বাছা মানুষটা এখন বিয়ে করবে? কেউ হেসে বলল, চলো, এখন বেচারির জীবনেও আলো এলো। রহিম কারো জবাব দিল না। সে জানত, এই বিয়ে কোনো লোক দেখানোর জন্য নয়, বরং নিজেকে নতুন জীবন দেওয়ার জন্য। বিয়ে খুবই সাধারণভাবে হয়েছিল, না ব্যান্ড, না বাজনা, না ভিড়, শুধু দুজন সাক্ষী, কিছু ফুল এবং দুটি মনের নতুন শুরু। নাজমা আসার পর রহিমের ঘর যেন আবার নিঃশ্বাস নিতে লাগল। যখন সে দোকান থেকে ক্লান্ত হয়ে ফিরত, তখন নাজমা হেসে দরজা খুলত। সেই হাসি না দামি ছিল, না নকল, কিন্তু তাতে পূর্ণ শান্তি ছিল। ধীরে ধীরে রহিমের জীবন শান্তিপূর্ণ হতে লাগল। কিন্তু যখন রাত গভীর হতো এবং নাজমা ঘুমিয়ে পড়ত, রহিমের মন আবার সেই বোঝাটার কাছে গিয়ে বসত।
সেই বোঝাটা যা কখনো তার ভাগ্যের মোড় ঘুরিয়েছিল এখন তার ঘুমের শত্রু হয়ে গিয়েছিল। প্রতিবার যখন সে নোটগুলো দেখত তার মনে হতো যেন তাদের ওপর কারো দৃষ্টি আছে যা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। সে ভাবত, যদি এই টাকা কোনো অপরাধের সাথে যুক্ত হয় তাহলে এটা থেকে আমি শান্তি কিভাবে পেতে পারি? ধীরে ধীরে এই প্রশ্নটা তার আত্মার ভেতরে ঢুকে গেল এবং একদিন সে সিদ্ধান্ত নিল, এখন এই সম্পদ শুধু তার থাকবে না, সেই টাকা এখন মানুষের কাজে আসবে। তার মনে ছিল দারিদ্র্য কিভাবে মানুষের সম্মান পর্যন্ত গিলে ফেলে। সেই দিন যখন ডাক্তার ওষুধ দিতে মনা করেছিল, সেই ঠাট্টা, সেই ঘৃণা সব তার রগে তখনও জীবিত ছিল। এক সকালে সে প্রথম ধাপ নিল। গ্রামের পুরনো মসজিদ যা বহু বছর ধরে চুইয়ে পড়ছিল সেখানে সে গোপনে চাঁদা দেওয়া শুরু করল। কেউ কিছু জানতে পারল না। ধীরে ধীরে দেয়াল উঠল, ছাদ তৈরি হল, নামাজিদের মুখ উজ্জ্বল হল। আর যখন টাকাটা পুরো হয়ে গেল তখন রহিম নিজের নাম জানাল। গ্রামে হাঙ্গামা শুরু হয়ে গেল। এত টাকা কোথা থেকে এলো? কেউ বলল জুয়ায় জিতেছিল, কেউ ফিসফিস করল কোথাও চুরির নয়তো। কিন্তু যখন রহিম নিজে মসজিদের নির্মাণে হাত বাড়াতে লাগল, মানুষ তার উদ্দেশ্য দেখল এবং তাদের সন্দেহ ধুয়ে গেল। ধীরে ধীরে সেই মানুষেরা যারা কখনো তাকে ঘৃণা করত এখন তাকে সম্মান দিয়ে ডাকতে লাগল রহিম মিয়া। সেই মানুষটা যাকে কখনো সমাজ ঠুকরে দিয়েছিল এখন সেই সমাজেরই সাহারা হয়ে উঠেছিল। কিন্তু রহিম এখানেই থামল না। এইবার সে টাকা দিয়ে নয়, মন দিয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল, আমি এই গ্রামে একটি স্কুল খুলব যেখানে প্রতিটি গরিব শিশু বিনা ফিসে পড়তে পারবে। মানুষের মনে হল এটা শুধু একটি আবেগপূর্ণ কথা হবে। কিন্তু যখন প্রথম ইট রাখা হল সবাই বুঝতে পারল রহিম এখন শুধু ব্যবসায়ী নয়, পথপ্রদর্শক হয়ে উঠেছে। নাজমাও তার পুরো সাথ দিল, কাঁধে কাঁধ মিলিয়ে কোনো লালসা ছাড়া। কিছু যুবক সামান্য বেতনে পড়াতে রাজি হয়ে গেল। কেউ বলল এটা তো কারিশমা, তো কেউ দোয়া দিতে লাগল, খোদা এমন মানুষকে সুস্থ রাখুন। ধীরে ধীরে সময় পেরোল, রহিমের ব্যবসা আরও বাড়ল। সে এখন সত্যিই একজন বড় মানুষ হয়ে উঠেছিল। এখন তার সেই বোঝাটার কোনো দরকার ছিল না। তার পরিশ্রম আর উদ্দেশ্য তাকে সেখানেই পৌঁছে দিয়েছিল যেখানে সে কখনো স্বপ্নেও ভাবেনি। আজ রহিম কোটি কোটি টাকার ব্যবসা করে, তবুও প্রতি সকালে মসজিদে মাথা নুইয়ে বলে, হে আল্লাহ, আমাকে সোজা রাস্তা দেখাও। সে নিজের প্রথম স্ত্রী আর বাচ্চাদেরও ভোলেনি। লন্ডনে তাদের জন্য একটি আলিশান ঘর এবং হোটেল বানালো। এখন তারাও তাদের বাচ্চাদের সাথে খুশি ছিল। আর রহিম, তার মনে এখনও একটি পুরনো বোঝা ছিল যা সে কখনো খুলল না। কিন্তু তা থেকে অনেক কিছু শিখেছিল নিশ্চয়ই। যদি আপনাকেও রহিমের এই গল্পটা ভাবতে বাধ্য করে যে ভুল টাকা দিয়ে করা ভালো কাজ কি সঠিক মান্য করা যেতে পারে, তাহলে একটি লাইক অবশ্যই দিন এবং নিচে কমেন্টে বলুন যে যদি আপনি রহিমের জায়গায় থাকতেন তাহলে কি করতেন। আর হ্যাঁ, এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি আমাদের গল্প দেশের কোন কোন থেকে দেখছেন তাও কমেন্টে অবশ্যই বলুন।